আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই উক্তি খাবারের ঐতিহ্যের সাথে দুগ্ধ বা ডেইরির সম্পর্কের জানান দিচ্ছে ভালোভাবেই। তবে ডেইরি এখন শুধু খাবার নয়, বরং এটি লাইফস্টাইল। প্রান্তিক খামার থেকে শুরু হয়ে শহুরে শিল্প পর্যন্ত মিলিয়ন ডলারের বাজারে এখন পণ্যের ছড়াছড়ি। কিন্তু পুষ্টিগুণ বিবেচনায় দুগ্ধ কি তার দরকারি গুরুত্ব পেয়েছে? সব জানতেই আজকের দ্য বিজনেস উইথ সীমা স্টিল। সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আরলা ফুডস বাংলাদেশের হেড অফ মার্কেটিং গালিব বিন মোহাম্মদকে। আসুন আমরা তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব গালিব, আপনি আজকে আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আরলা ফুডসকে রিপ্রেজেন্ট করছেন এবং দর্শকদেরকে এই তথ্যটা না জানালেই নয়। দর্শক, আমরা গত 6 দশক ধরে যে ডানো দুধকে চারপাশে সব সময় দেখছি, সেই ডানো দুধই তৈরি করে হচ্ছে আরলা ফুডস, এবং সেই আরলা ফুডসের বাংলাদেশের দায়িত্ব পালন করছেন গালিব বিন মোহাম্মদ। আমরা আলোচনা শুরু করতে চাই। আজকে আলোচনাটা আমরা একদম ডেইরি শিল্পের দিকে নিয়ে যেতে চাই, এবং আমরা দেখলাম যে এই ডেইরি প্রোডাক্ট খাওয়া দরকার নাকি খাওয়া দরকার না সেটা তো পরে আলোচনায় আসি, কিন্তু এক ধরনের ডাইমেনশন চেঞ্জ হয়েছে, এক ধরনের রেভলিউশন প্রতি মুহূর্তেই হচ্ছে। এখন মনে হচ্ছে প্রোডাক্টের প্রচুর ভ্যারিয়েশন এসেছে। এখন আমি যেটা জানতে চাই, গত কয়েক দশকে এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল আরলা ফুডসের? মানে তারা যতটা বেশি মার্কেট অ্যাডপ্টিং মনে হয়েছিল ডেইরির, এখন তারা ততটা মনে করে কিনা যে অ্যাডপ্টিভ হচ্ছে, নাকি অন্য প্রোডাক্টের দিকে মানুষ বেশি চলে যাচ্ছে দুধেরই? Thank you, David bhai, and first of all, thanks for having me in this program. আরলা ফুডস বাংলাদেশে কাজ করছে, যেটা আপনি বলছিলেন, প্রায় 60 বছর ধরে, 6 দশকের পথ চলা। বাট অ্যাজ এ ফর্মাল অর্গানাইজেশন হিসেবে আরলা ফুডস বাংলাদেশে প্রবেশ করেছে 2013 সালের শেষ দিকে। 2014 সালের একদম শুরু থেকে হচ্ছে আরলা ফুডস আরলা ফুডস বাংলাদেশে পদচারণা শুরু। না, প্রশ্ন হচ্ছে কেন আসলো? এই আপনি যে প্রশ্নটা করলেন এটার সাথেই এটা জড়িত। Arla Foods saw a tremendous opportunity in Bangladesh in terms of number of things. One হচ্ছে obviously Bangladesh is a growing country, economy বড় হচ্ছে, it has a huge number of population, but at the same time বাংলাদেশে কিন্তু মিল্ক খাওয়ার প্রচলন বা দুধ কনজাম্পশনের প্রচলনটা এখনো খুব আর্লি স্টেজে আমি বলবো। আর্লি স্টেজ ইন টার্মস অফ কোয়ান্টিটি, আর্লি স্টেজ ইন টার্মস অফ কোয়ালিটি অ্যাজ ওয়েল। আমরা এখনো মিল্ক বলতে শুধুমাত্র গ্লাস অফ মিল্ক, সাদা মিল্ক যেটা আমরা বলি বা হোয়াইট মিল্ক যেটা বলি সেটাকেই বুঝে থাকি। বাট ডেইরি হ্যাজ এ হিউজ ভ্যারাইটি অফ প্রোডাক্টস দ্যাট can be done beautifully and that can give a beautiful taste, fantastic taste to the consumer. Unfortunately এখনো বাংলাদেশে ওই অ্যাডাপ্টেশনগুলো আসেনি। So as Arla Foods is in this business for more than 200 years, and we have huge expertise in terms of dairy products, variety of dairy products and a lot of other things. So we thought, why not we give the Bangladeshi consumer the taste of different dairy products, obviously along with the white milk only. But নাম্বার 1 হচ্ছে ভ্যারাইটি, নাম্বার 2 ছিল হচ্ছে অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার আছে। এখনও বাংলাদেশে খুব সামান্য একটা অংশই বা জনগণের খুব সামান্য একটা অংশই মিল্ক খাওয়ার মতো অ্যাফোর্ডেবিলিটি ছিল বা আছে। সো দিস ইজ দ্য অল রিজন দ্যাট উই থট টু কেম ইন টু বাংলাদেশ। এরকম একটি জায়গায় আপনি আরলা ফুডসের যেই লিগেসির কথা বলছিলেন, যতটা ভ্যারিয়েশন ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা প্রোডাক্টের ক্ষেত্রে দেখি, সেই প্রোডাক্টের অতটা ভ্যারিয়েশন আমরা বাংলাদেশের মার্কেটে দেখি না। এটা কি কনজিউমার এখনও ওই দুধ খেতে চায় না বলে কি আফটার যে প্রোডাক্টগুলো সেটা খেতে চায় না, নাকি এক ধরনের ট্রেন্ড সেট হয়েছে যে না, খেলে হোয়াইট দুধই খেতে হবে, অন্য কিছু খাওয়া যাবে না? এখানে আসলে কয়েকটা ব্যাপার জড়িত। একটা হচ্ছে, দেখুন, খাবার হচ্ছে সবসময় ওই যে কোনো এলাকার পরিবেশ, প্রকৃতি এবং কালচারের সাথে ডিপেন্ডেন্ট। ইউ ক্যান নট হ্যাভ এ কাইন্ড অফ ফুড উইচ ইজ হ্যাপি, which let's say the European people or the American people are having will also be having by the Asian people, অথবা আমরা এশিয়ান কান্ট্রিতে যা খাই সেটা যে মিডল ইস্টের লোকজন খাবে তাও না। সো এইটা একটা বড় কারণ। সো আপনাকে যখন নতুন মার্কেটে বা আরেকটা মার্কেটে যেতে হবে, আপনি জাস্ট আগের মার্কেটের বা অন্য পৃথিবীর অন্য জায়গায় যে প্রোডাক্টগুলো বা ভ্যারিয়েশনগুলো চলছে সেগুলো ডিরেক্টলি কপি পেস্ট করা সম্ভব না, বিকজ ইউ নিড টু অ্যাডাপ্ট এ লট অফ থিংস। অ্যান্ড অবভিয়াসলি যে আমি এই পরিবেশে বা এই কালচারে আমি ওই প্রোডাক্টগুলো খাই কিনা। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল বলি ডেইরি, যেমন চিজ। আপনি যদি ইউরোপের মার্কেটে দেখেন, দেখবেন যে অসংখ্য রকমের চিজ আছে। চিজ ইজ এ পার্ট অফ দেয়ার কালচার। দে হ্যাভ চিজ ফর সো মেনি ডিফারেন্ট রিচুয়াল, সো মেনি ডিফারেন্ট সিজন, এটসেট্রা এটসেট্রা। বাংলাদেশে চিজের প্রচলন খুবই 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 কম, কারণ বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি এবং অল দিস কালচার ডাজ নট রিকোয়ার দ্যাট কাইন্ড অফ ভ্যারাইটি। সো এটা একটা কারণ।
2 নম্বর হচ্ছে যে যেটা বলছিলাম যে মিল্ক খাওয়াটা এখনও ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষের পক্ষেই একটা লাক্সারিয়াস প্রোডাক্ট, কিছুটা লাক্সারিয়াস প্রোডাক্ট। কীরকম? আমি, কারণ আমার ইকোনমিক অবস্থা এখনও ওরকম না যে আমি মিল্কের অনেক রকম ভ্যারিয়েশন অ্যাফোর্ড করতে পারি ম্যাক্সিমাম পিপলের ক্ষেত্রেই। এখনও মানুষের হাতে যখন টাকা থাকে সে হচ্ছে একদম বেসিক চাল ডাল ইত্যাদি যে বেসিক নেসেসিটিগুলো এগুলোর দিকে ফোকাস দেয়। বাসায় যদি বাচ্চা না থাকে তাহলে মিল্ক আমাকে কিনতেই হবে, এই প্রেশারটা তখন কম্পারেটিভলি খুব কম থাকে। সো দ্যাট ইজ অ্যানাদার রিজন যে যেহেতু আমি আমার অর্থের সংকট আছে, সো আমি মিল্কের অনেক ভ্যারাইটি বা অ্যাজ এ হোল মিল্ক খাওয়াটাই আমার কাছে অতটা ইম্পর্টেন্স না, বিকজ আমার লিস্টে আরও অনেকগুলো ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আর আরেকটা যেটা অবভিয়াসলি যে কনজিউমার রেডিনেস। দেখুন, প্রোডাক্ট আনাই যায়, একটা প্রোডাক্ট এনে আমি মার্কেটে দিতেই পারি, আমার কাছে হাজার হাজার প্রোডাক্ট আছে, বাট বাংলাদেশের মানুষ কোন প্রোডাক্ট খেতে পারবে, খাওয়ার মতো টেস্ট ডেভেলপ আছে এবং যেটা দিলে তারা অ্যাকসেপ্ট করতে পারবে, এগুলোকে বুঝেই আনতে হয়। তো আমি যেটা বলবো যে আমরা শুরু করেছি, আমাদের যেহেতু ফর্মাল জার্নিটা খুব বেশি দিন হয়নি, এর মধ্যেই কিন্তু আমরা বেশ কিছু নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, যেটা আমি সামনে হয়তো বলবো কিভাবে মার্কেটকে চেঞ্জ করেছি ইত্যাদি ইত্যাদি, এবং সামনেও আমাদের অনেক ভ্যারাইটি অফ প্রোডাক্ট নিয়ে আসার পরিকল্পনা আছে। একটি বিষয় আমি এখানেই আনতে চাই, কারণ হচ্ছে যে আপনি যে বলছিলেন যে আমরা কিন্তু দেখি একটা শহুরে লাইফে আশেপাশে এক ধরনের লাইফস্টাইল ট্রেন্ড হচ্ছে, যে কারণে আমি বললাম যে খাবার ইজ পার্ট অফ লাইফস্টাইল নাও, ডেরিও ক্ষেত্রে নিশ্চয়ই তাই। লাইফস্টাইল যেহেতু ট্রেন্ড হচ্ছে, মানুষ নিশ্চয়ই নতুন নতুন প্রোডাক্ট খেতে চায়, এক। দ্বিতীয়ত আবার এই যে দুধ খাওয়ার যে এক ধরনের কি বলবো অভ্যাস, এটা কিন্তু আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে দেখেছি, শহুরে মানুষদের ক্ষেত্রে অতটা আবার দেখিনি। তাহলে বাজারটা আসলে দিন শেষে কোথায় তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন? দেখুন, দুধ খাওয়ার যেটা বলছিলেন, দুধ খাওয়ার অভ্যাসটা বাংলাদেশের মানুষের ছিল এবং আছে, কিন্তু এখানে কয়েকটা কালচারাল ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে দুধ খাওয়া ব্যাপারটাকে এখনও বাংলাদেশে বাচ্চাদের জিনিস মনে করা হয়। আনফর্চুনেটলি মিল্ক ইজ সামথিং যেটা আপনার সারা জীবনেই কাজে লাগবে, কিন্তু এই কনসেপ্টটা আনফর্চুনেটলি বাংলাদেশের মানুষের মাথায় এখনও ওইভাবে নেই। আমরা মনে করি যে ছোট মানুষদের দুধ লাগবে, আর হচ্ছে বয়স্ক যখন বৃদ্ধ হয়ে যাব তখন দুধ লাগবে, এর মাঝখানের যে সময়টা, এই সময় আসলে আমার দুধ টুধের দরকার নেই। হ্যাঁ, বাট আপনি যদি নিউট্রিশনের দিকে তাকান, বেসিক্যালি প্রতি বছর মানুষের শরীরের প্রায় 7 থেকে 10% হাড় রিনিউ হয়। নাও এই হাড়ের একটা মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স হচ্ছে মিল্ক। 7 থেকে 10% যদি আপনার শরীরের হাড় প্রতি বছর রিনিউ হয়, তার মানে আপনার মোটামুটি 7 থেকে 10 বছরে আপনার শরীরের কিন্তু এন্টায়ার বোন সিস্টেম চেঞ্জ হচ্ছে, রিনিউ হচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন যে, এবং এটা কিন্তু সারা জীবনের একটা প্রসেস, ইটস নট যে অনলি বাচ্চা বয়সের বা বয়স্ক, বাট তার মানে আপনি চিন্তা করেন যে আপনার সারা জীবনই কিন্তু এটা লাগে। আমাদের কাছে আমরা দেখেছি গবেষণা করে যে যখন একটা বাচ্চা যখন 8, 9, 10, 11 বছর বয়সে পদার্পণ করে, সে প্রথমেই যেটা করে মিল্ক খাওয়া ছেড়ে দেয়। 80 to 90% of milk consumption dropped at the age of 9 to 10 years in বাংলাদেশ। হ্যাঁ, বিকজ সে মনে করে যে আমি তো এখন বাচ্চা না, আমি বড় হচ্ছি, টিনেজার গ্রুপে ঢুকছি, সো তার জন্য দুধ খাওয়া ছেড়ে দেওয়াটা হচ্ছে ইজ আ সাইন অফ বাট আপনি যদি ইউরোপিয়ান মার্কেটে দেখেন, ওরা কিন্তু আজীবন দুধ খায়। মিল্ক ইজ সামথিং লাইক দেয়ার ওয়াটার। তো এইটা একটা বড় কালচারাল ব্যাপার। মিল্ককে এখনও আমরা শুধু বেসিক্যালি হোয়াইট সাদা এক গ্লাস মিল্ক হিসেবেই উপস্থাপন করি মানুষের সামনে, যেটা অ্যাকচুয়ালি খেতে যে খুব বেশি মজার তাও না, এবং ইটস এ বোরিং থিং। বাট মিল্ক ক্যান বি সো এক্সাইটিং, মিল্ক ক্যান বি ভেরি টেস্টি। এই উপস্থাপনটা এখনও গ্যাপ আছে। এজন্য মিল্কের কথা বললে আমার মনে হয় ও আচ্ছা, এক গ্লাস সাদা দুধ খেতে হবে এটা। হ্যাঁ, বাট ইফ ইউ ক্যান প্রেজেন্ট মিল্ক ইন এ মোর fascinating way, more tastier way, of course that can change the thought process as well. কিন্তু প্রান্তিক মানুষের কাছে লাইফস্টাইলের পার্ট কিন্তু এটা বড় সময় ধরেই থাকে, এবং তাদের তো আমরা তো দেখি আশেপাশে খালি নিজেদের গরু থাকে, পাশে গরুর খামার থাকে, তারা তো দুধ খেয়ে অভ্যস্ত। তাহলে তারা কেন মার্কেটটাকে অ্যাডপ্ট করছে না? তারা দুধ খেয়ে অভ্যস্ত, বাট এখানে একটা বড় ব্যাপার আছে। এই ধারণাটা আমাদেরও ছিল আমরা যখন শুরু করেছি, যেই জায়গাগুলোতে দুধের অনেক প্রচলন আছে বা ফার্মের অনেক প্রচলন আছে, ওখানে মনে হয় দুধ খাওয়ার প্রচলনটা অনেক বেশি। এখানে খুব মজার একটা ইন্টারেস্টিং ডিসকভারি হচ্ছে, আমরা পরে যখন মার্কেট নিয়ে আরও পড়াশোনা করলাম, আরও আমরা গেলাম মানুষের কাছে, গবেষণা করলাম, দেখলাম প্রান্তিক মানুষ দুধ উৎপাদন করছে, বাট ইনারা দুধ খাচ্ছে কম। কেন? বিকজ তাদের দুধ উৎপাদনটা ইজ এ সোর্স অফ ইনকাম। সো ওনাদের কাছে 1 গ্লাস দুধ বা 1 কেজি দুধ নিজেদের খাওয়ার থেকে ওই 1 কেজি দুধ বাজারে বিক্রি করে যে টাকাটা পাবে, সেটা দিয়ে চাল ডাল কেনাটা জরুরি বেশি। ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন যে বাংলাদেশের উত্তরবঙ্গে সবচেয়ে বেশি মিল্ক
তৈরি হয়, কিন্তু এই মিল্কের এই পুরো মিল্কটা বেসিক্যালি চলে আসে হচ্ছে আপনার ঢাকা এবং চিটাগং এই সাইডের অঞ্চলে। আপনি যদি দেখেন ঢাকা অঞ্চল হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য হায়েস্ট মিল্ক কনজিউমিং এরিয়া, সেকেন্ড হায়েস্ট মিল্ক কনজিউমিং এরিয়া হচ্ছে চিটাগং, নট উত্তরবঙ্গ। চিটাগং বা ঢাকায় কি আদৌ খুব বেশি মিল্ক প্রডিউস হয়? না, তা কিন্তু হয় না। মিল্কটা আসছে কোত্থেকে? মিল্কটা আসছে হচ্ছে উত্তরবঙ্গ থেকে। তার মানে হচ্ছে যারা মিল্ক প্রডিউস করছেন তারা কিন্তু মিল্ক ওই রকমভাবে খাচ্ছেন না, বিকজ তাদের কাছে যেটা বললাম যে মিল্কটা সেল করে ওইটার টাকা দিয়ে অন্য জিনিসপত্র কেনাটা অনেক বেশি জরুরি। সো এজন্য ওনারা হয়তো প্রচুর মিল্ক প্রডিউস করছেন, কিন্তু মিল্কটাকে কনজামশন হিসেবে অ্যাডাপ্ট করতে পারছেন না বিকজ অফ অবভিয়াসলি দ্য ইকোনমিক ফ্যাক্টর। এরকম একটি জায়গায় এটা আমার কৌতূহল হচ্ছে, ধরেন কনজিউমারকে অভ্যস্ত করার দায়িত্বটাও তো আপনাদের, ইনফর্ম করার দায়িত্বটাও তো আপনাদের। প্রোডাক্ট ভ্যারিয়েশন চেঞ্জ করে আসলে মানুষকে এনকারেজ করার সুযোগটা আছে কিনা, আরলা ফুড কি ভাবছে? আমরা যখন শুরু করেছিলাম আমাদের জার্নি 2014-র শুরুতে, আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম। ইট ওয়াজ ভেরি সিম্পল। এখন বললে মনে হবে যে এটা তো মানে এটা ভেরি সিম্পল, ইট ওয়াজ ভেরি কমন, বাট আপনি খেয়াল করে দেখবেন আমরা দেখলাম তখন যে শুরুর থেকে সেই বাংলাদেশের আদিকাল থেকে শুরু করে যে মিল্কগুলো বিক্রি হচ্ছে, পাউডার মিল্কের কথা আমি বলছি, প্যাকেটজাত পাউডার মিল্ক, সেগুলোর যে বিক্রি হচ্ছিল সেগুলো সবই একই লেভেল অফ প্রাইসে সেল হচ্ছিল। দ্য প্রাইস ওয়াজ অ্যারাউন্ড 250 টাকা পার আধা কেজির দাম। এবং ঘুরে ফিরে এই 250 টাকা দিয়ে আধা কেজি পাউডার মিল্ক কিনতে পারে এরকম জনগোষ্ঠী ছিল খুব অল্প, একদম আমি যদি বলি যে সোশিও ইকোনমিক ক্লাস, এই সোশিও ইকোনমিক ক্লাসের উপরের দিকে যারা টপ। সো আমরা দেখছিলাম যে এই দাম দিয়ে মিল্ক খেতে পারছে ঘুরে ফিরে বাংলাদেশের 7 থেকে 10% লোক ম্যাক্সিমাম। বাকি যে প্রায় 90% জনগণ যারা অনেক বড় একটা সংখ্যা, এদের পক্ষে এই মিল্কটা অ্যাফোর্ড করা সম্ভব না। 250 টাকা মানে হচ্ছে 500 টাকা পার কেজি, তখনকার দাম বলছি আমি, আজ থেকে আরও 5 বছর 6 বছর আগের। এটা ম্যাক্সিমাম লোকের জন্য অ্যাফোর্ডেবল ছিল না। সো আমাদের ফার্স্ট থট হলো যে এই লোকগুলোকে যদি, এই যে 90% লোক যারা এখনও মিল্ক খেতে পারে না বিকজ অফ দামের জন্য, এদেরকে যদি আমি মিল্ক দিতে হয়, খাওয়াতে হয়, হোয়াট ক্যান আই ডু? সো উই কেম আপ উইথ এ প্রোডাক্ট ফর্মুলা, নিউ প্রোডাক্ট ফর্মুলা, যেটা মিল্কের প্রাইসটাকে প্রায় হাফে নিয়ে আসলো। আমরা প্রথম যে মিল্কটা নিয়ে আসি, ডানো ডেইলি পুষ্টি, এই মিল্কটা আমরা প্রথম বাজারে ছাড়লাম মাত্র 150 টাকা পার আধা কেজি, অর্থাৎ 300 টাকা, কোথায় 500 টাকা আর কোথায় 300। এইটা করার সাথে সাথে দ্যাট ওপেন্স আপ এ হিউজ সেগমেন্ট অফ দ্য মার্কেট। অ্যান্ড ওই যে বললাম 90% যে খেতে পারছিল না, ওখান থেকে আমরা দেখলাম প্রায় 30-35% লোক মিল্ক মার্কেটে প্রথমবারের মতো ঢুকলো। আমরা প্রথম একটা এইটা যখন নিয়ে আসি, আমরা একটা প্যাকেট ছাড়ি 10 টাকায় 1 গ্লাস দুধ। তখন পর্যন্ত এটা আনবিলিভেবল ছিল যে বাংলাদেশে 10 টাকায় 1 গ্লাস মিল্ক পাওয়া সম্ভব। এটা যখন আমরা ছাড়লাম, ইট ওয়াজ এ ম্যাসিভ সাকসেস, ইট হ্যাজ বিন এ ম্যাসিভ সাকসেস। এবং এটা আমি বলবো শুধু আরলা ফুডসের জন্য সাকসেস না, এটা আমি বলবো বাংলাদেশের মানে এন্টায়ার ডেইরি যে ক্যাটাগরিটা বা ডেইরি ইন্ডাস্ট্রিটাকে, এইটাকে একটা বড় শিফট নিয়ে এসছে। বিকজ এই যে গত 50 বছর ধরে মাত্র 10% লোক মিল্ক খেত, সেখান থেকে যখন আমরা এই নতুন 30-40% অ্যাড করেছি, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য লিপ দিস ইন্ডাস্ট্রি হ্যাজ টেকেন। তার আগ পর্যন্ত ইন্ডাস্ট্রি ওয়াজ অলমোস্ট স্ট্যাগনেন্ট অর ভেরি স্লোলি গ্রোয়িং। আফটার দিস অ্যাডিশন দ্য ইন্ডাস্ট্রি স্টার্টস গ্রোয়িং র্যাপিডলি। আপনি যদি লাস্ট 3-4-5 বছরের ডেইরি মার্কেটের গ্রোথ দেখেন, ইটস এ ম্যাসিভ গ্রোথ। সো দিস ইজ ওয়ান অফ দ্য থিং দ্যাট উই অলরেডি হ্যাভ ডান অ্যান্ড স্টিল নার্চারিং। সেকেন্ড হচ্ছে দ্য আদার প্রোডাক্ট ভ্যারিয়েশন, যেটা আপনি বলছিলেন। অফকোর্স আমরা আমাদের একটা বড় এনপিডি আমরা বলি, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আমাদের নেক্সট 10 বছরের পাইপলাইন করা হয়ে গিয়েছে অলরেডি। আমরা জানি আমরা নেক্সট 10 বছরে কী প্রোডাক্ট নিয়ে আসবো, এবং এই লাইনের ভিতরে অনেক রকম ডেইরি ভ্যারিয়েন্ট আছে, নট অনলি দ্য পাউডার মিল্ক অর দ্য হোয়াইট পাউডার মিল্ক, দেয়ার আর লটস অফ ডেইরি ভ্যারিয়েন্ট। এবং আপনারা দেখবেন যে আস্তে আস্তে এগুলো আরলা ফুডস একটা করে লঞ্চ করবে, এবং বাংলাদেশের মানুষকে নট অনলি অ্যাফোর্ডেবল ডেইরি, অলসো দ্য টেস্টি ডেইরি আমি বলবো, এগুলো উপহার দেওয়া শুরু করবে। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে আরেকটু জানবো। দর্শক, আরলা ফুডস বাংলাদেশের হেড অফ মার্কেটিং আমাদের সাথে আরও থাকবেন। একটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস উইথ সীমা স্টিল। আমাদের সাথে স্টুডিওতে আছেন আরলা ফুডস বাংলাদেশের হেড অফ মার্কেটিং গালিব বিন মোহাম্মদ। জনাব গালিব, আমরা একটা জিনিস দেখতে পারলাম যে বাংলাদেশের মানুষের খাবারের প্রতি যতটা আগ্রহ এখন প্রতিনিয়ত বাড়ছে, কারণ এটা এখন ট্রেন্ড সেট করা অনেক ধরনের। আমরা দেখতে পাচ্ছি দি আইডিয়া অফ সেফ ফুড, অর্থাৎ নিরাপদ খাবার নিয়ে মানুষের আগ্রহ খুব বাড়ছে, এবং মানুষকে অনেক তিক্ত অভিজ্ঞতার ভিতর দিয়ে বাংলাদেশে যেতে হয়েছে।
এই নিরাপদ খাবার আসলে নিশ্চিত করা খুব সহজ কিনা বাংলাদেশে, আপনাদের এক্সপিরিয়েন্স কি বলে? দেখুন, আমার প্রেডিকশন বলে যে যত সময় যাবে নিরাপদ খাবারের ব্যাপারে বা কোয়ালিটিফুল প্রোডাক্টের ব্যাপারে বাংলাদেশের মানুষের আগ্রহ আরও বাড়বে। এটার রিজনটা আমার কাছে মনে হয় ভেরি সিম্পল, নট ভেরি কমপ্লিকেটেড। বিকজ হচ্ছে আপনি যদি জেনে থাকেন জাস্ট থিওরি অফ মাসলোর হায়ারার্কি থিওরি আমরা বলি, যেখানে হচ্ছে দ্য নিড ইজ ইটস এ ল্যাডার। সো বাংলাদেশ এখন যে ইকোনমিক গ্রোথের ভিতর দিয়ে যাচ্ছে তাতে আমাদের যে বেসিক নিড সেগুলো এখন ফুলফিল। সো মানুষ এখন কিন্তু উপরে নিডগুলোর দিকে যাবে। এই সেফ ফুডের যে চাহিদা এবং অ্যাওয়ারনেস দুটোই দিনে দিনে সামনের বছরগুলোতে আরও বাড়বে। সেফ ফুড আমি বলবো এটা যে কমপ্লিকেটেড তাও না, আবার এটা যথেষ্ট কমপ্লিকেটেডও, বিকজ দিস ইজ এ হোল সিস্টেম। আপনাকে যদি সেফ ফুড প্রোভাইড করতে হয় মানে আপনার পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবে ডেভেলপ করতে হবে। আপনি শুধু জরিমানা করে বা ফাইন করে সেফ ফুড নিশ্চিত করা সম্ভব না, বিকজ আপনাকে এই যাত্রাটা শুরু করতে হবে অনেক আগের থেকে। আমি আরলা ফুডসের পার্সপেক্টিভ থেকে যদি বলি, আমরা যে মিল্কটা প্রডিউস করি, দেখুন এই মিল্কের কোয়ালিটি নিশ্চিত করাটা কিন্তু শুধু ফ্যাক্টরিতে বা প্রোডাকশনের সময় হয় না। আপনি জানলে অবাক হবেন, এই মিল্কের জার্নিটা বা মিল্কের কোয়ালিটিটার জার্নিটা শুরু হয় হচ্ছে গরু, আমাদের যে ইউরোপিয়ান যে ফার্মে গরুগুলো থাকে বা আমাদের যে ইউরোপ জুড়ে যে ফার্মগুলো আছে, সেই গরুর ঘাস থেকে টু সাম এক্সটেন্ট মাটির থেকে শুরু হয়। বিকজ গরু যে ধরনের খাবার খাবে তার আউটপুট অর্থাৎ মিল্কটাও একই ধরনের হবে। সো তারপরে তো অন্য প্রসেস আছেই। আমার শুরু থেকে গরুর কাছ থেকে দুধ পাওয়ার থেকে শুরু করে আজকে বাংলাদেশের একজন ভোক্তার টেবিল পর্যন্ত যাওয়া, এই যে পুরো জার্নি, এই জার্নিটাতে 7 থেকে 9টা জায়গায় আমার টেস্ট করা হয় প্রোডাক্ট। সো এই পুরো জার্নিটা মিলে যখন আসে তখন আই ক্যান 100% সে যে দিস ইজ এ কমপ্লিটলি সেফ অ্যান্ড নিউট্রিশিয়াস প্রোডাক্ট এবং মানের কোনো ঘাটতি নেই। তো আমাদের জন্য এটা পসিবল কেন হচ্ছে, বিকজ আমাদের পুরো স্ট্যান্ডার্ডটা বা কার্যক্রমটা করা হয় ইউরোপে। আপনি জানেন ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপের আইনগুলো কতখানি কঠিন, তারা এক চুলো ছাড় দেয় না। সো এন্টায়ার মিল্ক প্রোডাকশন থেকে শুরু করে এন্টায়ার প্রোডাকশন পর্যন্ত এন্টায়ারটা হচ্ছে আমার ইউরোপে হয়। সো ইউরোপে হয় বলে আমাকে ইউরোপিয়ান ইউনিয়নের যে আইন কানুনগুলো এগুলোকে একদম পাই টু পাই মেনে চলতে হয়, এখানে ফাঁকি দেওয়ার বিন্দুমাত্র কোনো ওয়ে নাই। সো এটা করে যখন আমি বাংলাদেশে মিল্ক নিয়ে আসি, এরপর আবার হয় হচ্ছে বাংলাদেশের আইন, বাংলাদেশের বিএসটিআই, বাংলাদেশের অ্যাটমিক এনার্জি কমিশন, বাংলাদেশের যে কোডগুলো আছে সেগুলো সব ফুলফিল করে তারপরে আমাকে মিল্ক নিয়ে আসতে হয়। সো এই পুরো জার্নিটাতে অ্যাটলিস্ট আমাদের প্রোডাক্টে কোয়ালিটিরতে ফাঁক রাখার বা ফাঁকি দেওয়ার কোনো ওয়েই নেই। সো দ্যাটস আই ক্যান সে অ্যাবাউট মাই প্রোডাক্ট। বাট অবভিয়াসলি যদি আপনাকে নিরাপদ খাদ্য এবং সেফ ফুড বলি বা কোয়ালিটি ফুড বলি যদি নিশ্চিত করতে হয়, আপনাকে এই ধরনের ফুল একটা ব্যাকআপ ইন্টিগ্রেশন লাগবে, যেখানে আপনার উৎপাদন থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনার যেরকম ইনফ্রাস্ট্রাকচার লাগবে, সিস্টেম লাগবে এবং ওরকম আইনি কাঠামো লাগবে, যেটা আপনাকে অলসো প্রেশারাইজ করবে যে সে যেন বা অর্গানাইজেশন বা বিজনেস যেন আপনি ফুড অ্যাজ এ বিজনেস আপনি যেন মানে সেফ ফুড ছাড়া বা কোয়ালিটি নিশ্চিত করা ছাড়া কোনোভাবেই বাজারজাত করতে না পারেন। বাংলাদেশে কি এত ধরনের মানে কি বলবো ফিল্টারিং পদ্ধতি পার হয়ে অ্যাফোর্ডেবল সেফ ফুড এনশিওর করা সম্ভব? যদি আন্তরিকতা থাকে, শুধু বিজনেস সেক্টরে না, আমি বলবো যে যদি যারা নিয়ন্ত্রক সংস্থা আছেন তাদের যদি সত্যিকারের আন্তরিকতা থাকে, তাদের যদি সত্যিকারের ইচ্ছা থাকে যে বাংলাদেশের জনগণের জন্য, মানুষের জন্য সেফ ফুড নিশ্চিত করবে, এটা খুব বেশি জটিল কিছু না। হ্যাঁ, শুরুতে জটিলতা হবে, বিকজ অনেক কিছু আপনাকে ভেঙে চুরে নতুন করে করতে হবে, অনেক ইনফ্রাস্ট্রাকচার আপনাকে তৈরি করতে হবে, অনেক ইনভেস্টমেন্ট আপনার লাগবে। বাট দেখুন, আপনি যদি সেফ ফুড, একটা প্রবাদ আছে যে এ ম্যান ইজ হোয়াট হি ইটস। সো আপনি যদি সেফ ফুড এনশিওর না করেন, আপনি যদি ভেজাল খাবার, নিম্নমানের খাবার যদি খান, আপনার যে আদার কস্ট অফ লাইফ যেগুলো দাঁড়াবে, আপনার নানা রকম অসুখ বিসুখ হবে, মেডিকেল সেক্টরে আপনার ব্যয় বাড়বে, আপনার কিন্তু খরচ হবেই। খরচটা আপনি কি ওষুধ খেতে যেয়ে খরচ করবেন নাকি আপনি ভালো খাবার খেয়ে খরচ করবেন, এটা হচ্ছে ব্যাপার। খরচটা আপনি কোথায় হিট করাবেন, খরচ হবে, ইকোনমিতে এক্সপেন্স হবেই। বাট অবভিয়াসলি if you can ensure safe food, that's a much better way of life এবং বেটার ওয়ে অফ অলসো ইনভেস্টিং ইউর মানি। ধরুন আমার প্রোডাক্ট ডানো মিল্ক, এটা তো আমার বাচ্চাও খাচ্ছে, আমার আত্মীয় স্বজন খাচ্ছে, আমার মা বাবা খাচ্ছে, আমার স্ত্রী কন্যা খাচ্ছে। সো ওয়াই আই শুড মার্কেট সামথিং যেটা আমার নিজের বাচ্চাকে আমি দিতে পারবো না।
একই রকমভাবে নিয়ন্ত্রক সংস্থায় যারা আছেন তারাও তো কনজিউমার দিন শেষে। সো তারা কেন এনশিওর করবে না যে কনজিউমাররা ভালো প্রোডাক্ট পান, যেন দিন শেষে তো তারাও প্রোডাক্টটা নিয়ে যেয়ে খাচ্ছে বাসায়, তাই না? সো মানে ইটস অনলি উইন-উইন সিচুয়েশন ফর এভরিওয়ান, অ্যান্ড ইফ ইট ইজ নট এনশিওরড দ্যাটস অনলি লুজ-লুজ সিচুয়েশন ফর এভরিওয়ান। বাংলাদেশের যে ডেয়ারি ইন্ডাস্ট্রিটাকে আপনি দেখেন, আমি জানি না আরলা ফুডসের সামনের ভবিষ্যৎ পরিকল্পনাও জানতে চাই। কেন বলছি, আমাদের দেশে উৎপাদিত খাবার বা ডেয়ারি প্রোডাক্ট বিদেশে রপ্তানির সুযোগ আসলে বাড়ছে কিনা, আমরা সেই পথে হাঁটছি কিনা? আমি এখানে বলবো বিদেশে রপ্তানির ক্ষেত্রে দুটো চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে কোয়ালিটি। দেখুন, বাংলাদেশ কিন্তু মিল্ক সাফিসিয়েন্ট কান্ট্রি না। একটা কান্ট্রি তখনই এক্সপোর্ট করে যে কোনো পণ্য যখন সে তার দেশের চাহিদা মিটিয়ে এনাফ উৎপাদন করে বাইরে পাঠানোর জন্য। আমরা কেন গার্মেন্টস এত বাইরে এক্সপোর্ট করতে পারি? বিকজ আমরা যে পরিমাণ গার্মেন্টস তৈরি করি সেটা তো আমাদের মানুষ পড়ে শেষ করতে পারবে না, বা দ্যাটস হাউ ইট অলওয়েজ হ্যাপেন্স, রাইট? বাংলাদেশে কিন্তু মিল্ক ইজ ফার ফ্রম সেলফ সাফিসিয়েন্ট এখনও। বাংলাদেশে লোকালি যতটুকু মিল্ক প্রডিউস হয় সেটা বাংলাদেশের মানুষকে প্রোভাইড করার জন্য ইজ ফার ফ্রম এনাফ। আমি জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। WHO রিকমেন্ডেশন অনুযায়ী একজন মানুষকে বছরে প্রায় 90 থেকে 95 কেজি দুধ বা মিল্ক ইনটেক করতে হয় বা ইনটেক করা উচিত। যেখানে ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়ার এখন ইনটেক আছে প্রায় 50 to 55 কেজি পার ইয়ার। বাংলাদেশের ইনটেক হচ্ছে অনলি অ্যারাউন্ড 25 to 27 কেজি। সো WHO এর রিকমেন্ডেশন অনুযায়ী যতটুকু দরকার বাংলাদেশের মানুষের মিল্ক ইনটেক গড়ে, আমি বলছি গড়ে অনলি তার 4 ভাগের 1 ভাগ, যেটা ইন্ডিয়ার থেকেও ভারতের থেকেও অর্ধেক, এবং আশেপাশে যে কান্ট্রিগুলো তার ভিতর ওয়ান অফ দ্য লোয়েস্ট কনজিউমিং কান্ট্রি বাংলাদেশ। সো এবং এটা যত বিভিন্ন রকম কারণ আছে, বাট আমি যেটা একটু আগেও বলছিলাম যে যখন ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, মানুষের কিন্তু অ্যাফোর্ডেবিলিটি বাড়ছে, সো সে আরও মিল্ক এবং এই ধরনের প্রোডাক্ট কিন্তু আরও বেশি খেতে পারবে। সো এই ডিমান্ডটা কিন্তু বাড়ছে। অন দ্য আদার হ্যান্ড যদি সাপ্লাই সাইডে বলি, এখনও বাংলাদেশের যে মিল্ক প্রডিউস হয়, যতটুকু মিল্ক প্রডিউস হয় সেটা বাংলাদেশের যে এখনকার যে চাহিদা, এই 4 ভাগের 1 ভাগ খাচ্ছে গড়ে, সেই অনুযায়ীও যতটুকু চাহিদা তারও অর্ধেকের কিছুটা বেশি, বিভিন্ন রকম ডাটা আছে, বাট ইন এ নাটশেল ইটস ফার ফ্রম দ্যাট ডিমান্ড। নাও এখন ডিমান্ড যখন আরও বাড়বে, আপনি তাহলে চিন্তা করেন গ্যাপটা আরও কত পরিমাণ বাড়বে। সো এক্সপোর্ট করতে যাওয়ার আগে তো আমাকে আগে নিজের কান্ট্রির ডিমান্ডটা ফুলফিল করতে হবে। সেখানে আমার কাছে মনে হয় এখনও অনেক কাজ করার বাকি আছে। আরেকটা হচ্ছে কোয়ালিটির ব্যাপার। আপনি যখনই এক্সপোর্ট করতে যাবেন তখনই আপনাকে অনেক রকম কোয়ালিটি প্যারামিটার এনশিওর করতেই হবে। অনেক রকম, যে দেশেই আপনি করতে চান, যেই মার্কেটেই আপনি করতে চান, তাদের নিজস্ব অনেক রকম গাইডলাইন আছে, অনেক রকম রিকোয়ারমেন্ট আছে, সার্টিফিকেশন আছে, এগুলো দরকার। আমাদের কিন্তু এখনও এই জায়গাগুলোতে অনেক গ্যাপ আছে। এখনও আমাদের ডেইরি সেক্টর ইজ ভেরি ডিসঅর্গানাইজড। খুব অল্প কিছু বড় বড় লোকাল অর্গানাইজেশন আছেন, থ্যাঙ্কস টু দেম, যারা অনেকটাই তাদের এন্ডের থেকে চেষ্টা করছেন অর্গানাইজ করার, কিন্তু বাই ফার ইট ইজ স্টিল এ ভেরি নট এ ভেরি অর্গানাইজড মানে ইন্ডাস্ট্রি। সো তখন যেটা হয়, উৎপাদন পর্যায়ে ধরেন আমার একদম গ্রামের একজন গরিব ফার্মার, উনি গরুকে কি খাওয়াচ্ছেন, এইটা যতক্ষণ পর্যন্ত আপনি কন্ট্রোল না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মিল্ক কোয়ালিটি এনশিওর করতে পারবেন না। না, বাংলাদেশের ফার্মিং সেক্টরটা যেটা বলছিলাম যে এতই এখনও ডিসঅর্গানাইজড, বাংলাদেশের ফার্মিং সেক্টরের নাম্বার অফ ফার্ম বাংলাদেশে আছে অনেক বেশি, কয়েক মিলিয়ন, বাট অন অ্যান এভারেজ এক একটা ফার্মের গরুর সংখ্যা হচ্ছে 1 থেকে 2টা বা 1.5টা বলা হয়, মানে অঙ্ক করলে যেটা হয়। সো তার মানে হচ্ছে এগুলো সবই হচ্ছে প্রান্তিক পর্যায়ে পারিবারিক খামার। সো পারিবারিক খামার যখন এত বেশি সংখ্যক, তখন কিন্তু এখানে কন্ট্রোল করাটা বা সব কিছু নিশ্চিত করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে যে কারো পক্ষে। সো বাট এগুলো যদি করা যায় তাহলে আপনার একদম ওই যেটা বললাম যে শুরুর থেকে আপনার কোয়ালিটির যাত্রাটা শুরু হবে, যেটা আপনাকে পরবর্তীতে বিভিন্ন কোয়ালিটি প্যারামিটার মানতেও হেল্প করবে, এবং আপনি যখন এক্সপোর্ট করতে যাবেন তখন এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে টু গেট দ্যাট অ্যাপ্রুভাল অ্যান্ড পারমিশন। সো এখানে আমার কাছে ইন এ নাটশেল মনে হয় যে এখনও বাংলাদেশে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাতেই একটা বড় চ্যালেঞ্জ আছে বা বড় জার্নি বাকি আছে বিফোর উই বিকাম এন মিল্ক এক্সপোর্টিং কান্ট্রি। এখানে আমার আরেকটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে সেফ ফুড নিয়ে আমরা কথা বলছি, এখন একটা নতুন টার্ম এসেছে অর্গ্যানিক ফুড। অর্গ্যানিক ফুড কি আসলে কোন দিকে যাচ্ছে? এটাকেই অনেকে বলে যে এটাই হচ্ছে ওয়ার্ল্ডের ফুড ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। আরলা ফুড কি তাই ভাবে? অর্গানিক ফুড, এগেইন আমি একটু করেই বলবো যে অর্গানিক ফুড, অফকোর্স অর্গানিক ফুড ইজ এ বিগ থিং, অ্যান্ড দিস উইল, যেটা বললাম যে এটা আরও বড় হবে
হ্যাঁ, বাংলাদেশ এটা অন্যান্য অনেক যেই দেশের ইকোনমি যত স্ট্রং আপনি খেয়াল করে দেখবেন সেই দেশের এই অর্গানিক ফুড বা এই ধরনের ফুডের মার্কেট বা ডিমান্ড তত বা সেক্টরটা তত বড়। বাংলাদেশে অর্গানিক ফুড হিসেবে যেটা এখনও চিন্তা করা হয় দ্যাট ইজ অ্যাকচুয়ালি বাই ডেফিনেশন ইজ নট অর্গানিক। আপনাকে যদি অর্গানিক হতে হয়, আপনি ইউরোপিয়ান ইউনিয়নের আইন অনুযায়ী আপনাকে যদি অর্গানিক ক্লেম করতে হয়, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য সয়েল। ইটস নট অনলি যে আপনি আমাদের দেশে এখনও হচ্ছে আচ্ছা আমি সার দিচ্ছি না তার মানে এটা অর্গ্যানিক, বা আমি এটা মানে দেশীয় ভ্যারাইটি চাষ করছি এটা অর্গ্যানিক। নো, দ্যাট ইজ নট অর্গ্যানিক বাই ডেফিনেশন। বাট যেটা বললাম যে আমাদের যেহেতু যাত্রাটা এখনও কেবল শুরু, সো আমরা মানে যদি সার না দিয়ে গোবর দিয়ে চাষ করি সেটাই আমরা বলি যে অর্গ্যানিক। অ্যান্ড ফাইন, মেবি দ্যাট ইজ দ্য বিগিনিং অফ দ্য জার্নি, বাট দ্য মোর ইউ গো অ্যাহেড অ্যান্ড অ্যাপ্রোচ ইট উইল বি চ্যালেঞ্জড। বিকজ আমি আবারও বলছি যে আমাদের অর্গ্যানিক মিল্ক আছে আর্লার, এই অর্গ্যানিক মিল্কের অবভিয়াসলি প্রাইস নর্মাল মিল্কের থেকে বেশি, এবং এই অর্গ্যানিক যে ফার্মগুলো আছে আমাদের সেই ফার্মগুলোকে লিটারালি আমাদের একরের পর একর, মাইলের পর মাইল মাটি চেঞ্জ করতে হয়েছে। দ্য স্টার্টিং অফ অ্যান অর্গ্যানিক ফার্ম স্টার্টস অ্যাট লিস্ট 10-15 বছর আগে অফ দ্য প্রোডাকশানে যাওয়ার। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ অর্গ্যানিক actually organic you need to. So you have to change the soil itself, because soil-এ বিন্দুমাত্র কোনো কেমিক্যালের উপস্থিতি থাকতে পারবে না if you have to claim organic. And then the entire supply chain, আপনার প্যাকেজিং, the entire packaging has to be organic. The entire carbon footprint কম থাকতে হবে. So it's a massive thing. ইউরোপিয়ান অর্গ্যানিক যে টার্ম বা যে শর্ত, সেটা আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বা সবচেয়ে মানে টাফেস্ট অর্গ্যানিক। সো বাট যেটা বলছিলেন যে অর্গ্যানিকের দিকে যাবে কি, অবশ্যই অর্গ্যানিকের দিকে যাবে। যত সিচুয়েশন, যত ইকোনমিক ডেভেলপমেন্ট যত বাড়বে, মানুষের এই ধরনের জিনিসগুলোর চাহিদা তত বাড়বে। বাট এই ধরনের চাহিদা বাড়লে অলসো একটা সময় যে এখন যেগুলোকে আমরা অর্গ্যানিক বলছি এগুলো চ্যালেঞ্জের ভিতরে আসবে এবং এগুলো তাদের গেম চেঞ্জ করতে বাধ্য হবে। ওকে, আমরা আরেকটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আমরা একটু আপনার সম্বন্ধেও জানতে চাই। দর্শক, আরলা ফুডসের হেড অফ মার্কেটিং আমাদের সাথে আরও থাকবেন। একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস উইথ সীমা স্টিল। আমাদের সাথে স্টুডিওতে আছেন আরলা ফুডস বাংলাদেশের হেড অফ মার্কেটিং গালিব বিন মোহাম্মদ। আমরা তো একটু জটিল আলোচনায় চলে গিয়েছিলাম, একটু সহজ করি। আপনার সম্বন্ধে যারা নতুন তারা একটু জানতে চায়, তারা আপনার জন্য 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন পাঠিয়েছে। এর ভিতরে আমারও 2-3টা আছে, আমি সবগুলো এখন আপনাকে করব। প্রথম প্রশ্ন, শুড আই বি নার্ভাস? নো, ইউ ডোন্ট বি নার্ভাস, ইউ বি ভেরি ইজি অ্যান্ড ফ্র্যাঙ্ক। আই ওয়ান্ট ইউ টু বি ফ্র্যাঙ্ক। ফার্স্ট প্রশ্ন, আপনার প্রিয় ডেইরি পণ্য কি? চিজ। চিজ কোনটা? আমার প্রশ্ন এটা। আমাদের আরলাতে বেশ কয়েক রকম চিজ আছে, যার ভিতর কয়েকটা আছে আমি রেগুলার খাই। আরলা ব্র্যান্ডেরই লুপার্ক ইজ এ বাটার দ্যাট ইজ বেসিক্যালি ইউরোপিয়ান প্রোডাক্ট, ওটা আসে। তারপরে আরলার হার্ব অ্যান্ড স্পাইস অ্যান্ড হার্ব নামে একটা চিজ আছে, ফ্যান্টাস্টিক টেস্ট। সো দিজ আর দ্য থিংস দ্যাট ইভেন আজকে সকালবেলাও ব্রেকফাস্টে ছিল। সো দ্যাট ইজ মাই রেগুলার ফুড আমি বলবো। দ্বিতীয় প্রশ্ন, এমনিতে ওয়ার্ল্ড মার্কেট বা বাংলাদেশের বাজার যদি আপনি পর্যালোচনা করেন, বাংলাদেশেরটাই বলি, ডেইরি ইন্ডাস্ট্রির সবচেয়ে সম্ভাবনাময় পণ্য কোনটি আপনার মনে হয়? বাংলাদেশে 2-3টা বড় বড় সম্ভাবনা আছে। একটা হচ্ছে দ্য লিকুইড ডেইরি, পাউডার মিল্কের থেকেও বড় সম্ভাবনা আছে ইউএসটি টাইপ অফ ডেইরিতে। দেন হচ্ছে চিজ, বাটার, এই সেগমেন্টগুলোতে। আরলা ফুডের সবচেয়ে বড় একটা ফ্যাক্টর যেটা অন্য কোম্পানি থেকে সেটিকে আলাদা করে, যে কোনো একটির কথা যদি আপনাকে আমি বলতে বলি, সেটা কি? উই আর দ্য অনলি কোম্পানি যে আমি জানি যে আমার মিল্কটা কোন ফার্মের থেকে আসছে, ইভেন কোন গরুর থেকে আসছে। ইফ ইউ চ্যালেঞ্জ মি যে আপনার যে এই যে লটটা এসছে এটা কোন গরুর থেকে এসছে, আই ক্যান ট্র্যাক ব্যাক অ্যান্ড আই ক্যান সে অমুক এই 3টা গরুর থেকে আমার এই মিল্কটা এসছে। আই হ্যাভ দ্যাট এন্টায়ার কন্ট্রোল অফ মাই সাপ্লাই চেইন। দ্যাট ইজ দ্য রিজন আমরা যখন প্রোডাক্ট দেই উই আর 100% শিওর হোয়াটস ইন দ্য প্রোডাক্ট। বাকি বাংলাদেশে যতগুলো কোম্পানি অপারেট করছে কারো এই ক্লেম করার ক্ষমতা নেই, বিকজ নোবডি হ্যাজ দিস কন্ট্রোল ওভার দ্য এন্টায়ার সাপ্লাই চেইন। গ্রেট। 4 নাম্বার, ভবিষ্যতের খাদ্যের বাজারে অর্গানিক ফুড মিথ নাকি বাস্তবতা? বাস্তবতা। এটা অনেক বড় হবে একটা সময়, কিন্তু এই বড় হতে হলে আপনাকে অনেকগুলো মিথ ভাঙতে হবে। পঞ্চম প্রশ্ন, আমরা একটা কোভিডকালীন সময় পার করলাম, এখনও আমরা ধাক্কা কিছুটা সামলে উঠেছি, বাট পার করছি এখনও। এই করোনাকালে সবচেয়ে বড় ভোগান্তি আপনার জন্য কোনটা ছিল? অনেক দিন গৃহবন্দী থাকতে হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম করতে হয়েছে,
মার্কেট ভিজিটের পারমিশন ছিল না আমাদের গ্লোবাল থেকে, মার্কেট ভিজিটগুলো অফ করে রাখা হয়েছিল। সো দ্যাট অ্যাকচুয়ালি সাফার্ড মি আ লট। বিপণনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটাকে মনে হয় আপনার? যতক্ষণ না পর্যন্ত আপনার প্রোডাক্টটা আমার কোনো প্রবলেম সলভ না করবে, ততক্ষণ আমি কেন সেটার জন্য পয়সা খরচ করব? আমার মনে হয় এইটা বাংলাদেশে একটা বড় কনসেপ্ট এখনও আছে। আমরা সবাই মনে করি যে আমারটা এত ভালো, অবশ্যই কিনবে। বাট আমারটা ভালো বা খারাপ সেটা আগে দরকার হচ্ছে আমারটাকে যাকে আমি কিনতে বলছি তার কোনো প্রবলেম সলভ করছে? যদি না করে, সে কেন কিনবে? দ্যাট ইজ এ বিগ কনসেপচুয়াল গ্যাপ। আপনি যখন কোনো ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেন, আপনি তার কোন দিকটি সবার আগে যাচাই করেন? Two things I always look for: the seriousness and eagerness to learn the new things. বাংলাদেশে কর্পোরেট কালচার আছে, কর্পোরেট কালচারের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি সামলাতে হয়? আমি ব্যক্তিগতভাবে একটু এক্সট্রোভার্ট, লোকজনের সাথে কথা বলতে, মিশতে, নতুন নতুন মানুষের সাথে গল্প করতে, গল্প জানতে আমার খুব ভালো লাগে। সো ওখান থেকেই হয়তো বা আমি প্রচুর লোকের সাথে ওঠা বসা করি, কথা বলি, মিশি। সো দ্যাট ইফ দিস ইজ এ পার্ট অফ কর্পোরেট কালচার, দ্যাট হ্যাপেন্স অটোমেটিক্যালি, আলাদা করে মেনটেন করতে হয় না। 9 নম্বর, আপনি অবসরে কি করেন? 3টে জিনিস করি। ফার্স্ট হচ্ছে প্রচুর বই পড়ি। বইয়ের ব্যাপারে আমি অনেকটা তেলাপোকার মতো, যা সামনে পাই সব পড়ে ফেলি, এটা একটা। 2 নম্বর হচ্ছে যেটা বলছিলাম, ঘুরে বেড়াই। আর 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 থার্ড যেটা, মোটামুটি যতক্ষণ জেগে থাকি ততক্ষণ কোনো না কোনো মিউজিক কানে বাজতে থাকে। দ্যাট গিভস মি, দিজ আর দ্য 3 থিংস দ্যাট আই কন্টিনিউয়াসলি ডু। 10 নম্বর, শেষ প্রশ্ন, হাইপোথেটিক্যাল প্রশ্ন। ধরুন আপনাকে একটা সুযোগ দেওয়া হলো যে আপনার একটা সুপার পাওয়ার দেওয়া হলো, আপনি কোন সুপার পাওয়ারটা বেছে নেবেন? আমার দিনটা যদি 24 ঘন্টা না করে 48 ঘন্টা করা যেত, তাহলে ভালো হতো। সো ইজ দেয়ার এনি সুপার পাওয়ার যেটা টাইম এক্সপান্ড করতে পারে সেটা? বিকজ আমার কাছে মনে হয় যে আমার আরও অনেক কিছু করতে পারতাম যদি দিনের সময়টা আর একটু বেশি হতো। আর অনেক কিছু দেখতে পারতাম, জানতে পারতাম, ঘুরতে পারতাম, পড়তে পারতাম, কাজ করতে পারতাম, যদি দিনটা 24 ঘন্টা না হয়ে 40-48 ঘন্টা হতো। সো I don't know if there is a superpower like this, but I don't know, মানে টাইমটাকে, যেটাকে বলে যে টাইমের রিলেটিভিটিটাকে যদি বাড়ানো যেত। এই বাস্তবতা সবার। অনেক ধন্যবাদ। আপনি আজকে র্যাপিড ফায়ারের অংশটি আমরা শেষ করলাম। আমি আবার একটু বড় প্রশ্নের দিকে যাই। এক ধরনের প্রফেশনালিজম মেইনটেনের নিশ্চয়ই দরকার হয় এই ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে বা ডেইরি ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে। এখানে চ্যালেঞ্জটা কোথায় দেখেন সবসময় কি আসলে এই পেশাদারিত্বটা বজায় ধরে রাখা যায়? আমি বলবো যে মানে পেশাদারিত্ব শুধু কাজের ক্ষেত্রে না। ইফ ইউ আর সেন্সিটিভ, ইফ ইউ আর হার্ডওয়ার্কিং, অ্যান্ড ইফ ইউ আর প্রফেশনাল ইন এভরিথিং ইন ইউর নর্মাল লাইফ, even if you are professional with your friends, মানে কীরকম প্রফেশনাল উইথ ইউর ফ্রেন্ডস? বিকজ ফ্রেন্ডদের সাথে আপনার একটা ইন্টারাকশন থাকে, এক ধরনের ইন্টারাকশন থাকে। ইউ সাবমার্জ ইন দ্যাট ইন্টারাকশন ওয়েন ইউ আর ইন্টারাক্টিং উইথ ইউর ফ্রেন্ডস, দেন ইটস নট সামথিং ইউ আর অ্যাডাপ্টিং ফর দ্য টাইম বিং, দ্যাট ইজ হোয়াট ইউ আর। সো এইটা করলে কিন্তু তখন আমার কাছে মনে হয় যে আপনাকে আলাদা করে পেশাদারিত্ব দেখাচ্ছি কিনা বা আমার আচরণের ভিতরে পেশাদারিত্ব প্রকাশ হচ্ছে কিনা, এটা নিয়ে আর চিন্তা করতে হয় না, বিকজ দ্যাট ইজ ইউর নর্মাল নেচার। যারা এখন ইয়াংরা আসছে, আপনি ইন্টারভিউর একটা এক্সপিরিয়েন্স বলছিলেন, বাট যারা ইয়াংরা আসছে, একটা জিনিস কি এরকম হয় যে তারা শুধুমাত্র চাকরি করার জন্য চাকরি করতে আসে, নাকি তারা ক্যারিয়ার করতে আসে? প্রফেশনালিজমটা তাদের ভিতরে আছে? আমি বলবো বাংলাদেশে আগামী 10-15-20 বছরে যেটা সবচেয়ে বড় ক্রাইসিস হবে, অলরেডি হওয়া শুরু হয়ে গিয়েছে। উই আর সিইং দিস ক্রাইসিস অ্যাট আওয়ার হ্যান্ড। নট দ্য মানি, ইনভেস্টমেন্টের জন্য টাকাও না, ইনভেস্টমেন্টের আইডিয়াও না। মেইন ক্রাইসিসটা হবে হচ্ছে এই বিজনেসগুলো চালাবে কারা? সেই প্রফেশনাল লোকজন। বাংলাদেশের এডুকেশন সিস্টেম ইজ আমি হয়তো মাইন্ড করতে পারেন যারা এডুকেশন সেক্টরে আছেন, বাট আমি বলবো বাংলাদেশের এডুকেশন সিস্টেম ইজ ভেরি ডিস্ট্রাকটিভ। It destroys your entire thought process, entire professionalism, entire knowledge base as we say. আমি বলবো যারা বাংলাদেশের এডুকেশন সিস্টেমের ভিতর দিয়ে পড়াশোনা করে যারা গ্লোবাল লেভেলে যেতে পেরেছে, তাদেরকে আসলে স্যালুট দেওয়া উচিত যে ইউ ডিড নট অনলি সার্ভাইভ দিস এডুকেশন সিস্টেম, ইউ আপলিফট ইউর সেলফ। আমরা যে গ্র্যাজুয়েট তৈরি করছি, যে এডুকেশন আমরা দিয়ে যেভাবে গ্র্যাজুয়েট তৈরি করছি, এই গ্র্যাজুয়েট গ্লোবাল লেভেল তো দূরের কথা, এই গ্র্যাজুয়েট বাংলাদেশের ইন্ডাস্ট্রিও চালাতে পারবে না বা চালাতে পারার মতো না। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ফ্রাস্ট্রেটিং থিং আই সি ইন দিস ইন টুডে। এবং এখানে গ্র্যাজুয়েটদের দোষ দিয়ে লাভ নেই, বিকজ দে আর থ্রোন টু দিস সিস্টেম। এখনকার সময়ে যে ধরনের ট্যালেন্ট দরকার ইন্ডাস্ট্রি চালানোর জন্য, দেখুন বাংলাদেশে ফর এক্সাম্পল এতগুলো নতুন কোম্পানি আসছে, এত ফরেন ইনভেস্টমেন্ট আসছে। বাংলাদেশ গভর্নমেন্ট 100 ইপিজেড তৈরি করছে যেখানে সমস্ত ফরেন ইনভেস্টমেন্ট হবে। তো 100 ইপিজেডে যদি আমার ধরেন 500 নতুন কোম্পানি আসে, বিদেশি কোম্পানি, এই কোম্পানিগুলো চালানোর লোকটা কোত্থেকে আসবে?
যদি আমি আমার ট্যালেন্ট যদি এরকম না রেডি হয়, তখন কি হবে? আশেপাশের দেশ থেকে লোক আনতে হবে। অলরেডি বাংলাদেশে লক্ষ লক্ষ আশেপাশের দেশের লোক আছেন যারা কাজ করছেন। কেন? অন দ্য আদার হ্যান্ড আমার এখানে 30-40-50 লাখ গ্র্যাজুয়েট আছে যাদের কোনো জব নেই। আমি প্রতিদিন অসংখ্য রিকোয়েস্ট পাই জবের জন্য, কিন্তু আমি যখন কথা বলতে চাই তখন দেখা যায় যে ইংলিশ তো দূরের কথা, ফরগেট অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, ইভেন বাংলাতে পর্যন্ত দুইটা কথা ভালো মতো বলতে পারে না ছেলেরা। সো এই যে ব্যাপারটা না, this will hit us like anything. I can tell you this is already hitting us for last many years, and with the time this will hit us like anything. একদিকে আমরা লোক খুঁজে পাচ্ছি না, আরেকদিকে লোকজন চাকরি পাচ্ছে না। বাংলাদেশে এখন সবাই এন্টারপ্রেনার হতে চায়, উদ্যোক্তা হতে চায়, চাকরি সবাই করতে চায় না। সে কারণেই কি চাকরিতে ভালো ক্যান্ডিডেট আসছে না? না, অবশ্যই না। উদ্যোক্তা হতে চায়, দ্যাটস এ গ্রেট ট্রেন্ড। হ্যাঁ, এগেইন দিস বিকাম এ ফ্যাশন, বাট এই ফ্যাশনের ভিতর থেকে আমি এই ফ্যাশনটাকে অ্যাপ্রিসিয়েট করি, বিকজ এখান থেকে 5000 ছেলে মেয়ে ট্রাই করছে, তার ভিতর যদি 500 ছেলে মেয়েও সাকসেসফুল হয়, দ্যাটস এ হিউজ নাম্বার। হ্যাঁ, সো এমন না যে এটার জন্য আসছে না, চাকরিতে ভালো লোক আসছে না, তা না। আমরা যে পরিমাণ গ্র্যাজুয়েট তৈরি করছি তার তুলনায় যারা উদ্যোক্তা হতে চাচ্ছে সেই সংখ্যাটাও, আপনি যদি গ্র্যাজুয়েটের পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, ইটস ভেরি নমিনাল স্টিল, অ্যান্ড ইটস অলওয়েজ বিকজ একটা, এবং আই রিয়েলি রেসপেক্ট অল দ্য এন্টারপ্রেনার্স, বিকজ ওয়ান এন্টারপ্রেনার ইজ ক্রিয়েটিং জব ফর 50 আদার পিপল, সো ইটস এ হিউজ থিং। হ্যাঁ, অ্যান্ড দ্যাটস অল গুড, বাট চাকরিতে বা জব সেক্টরে আমরা ভালো লোক পাচ্ছি না। দ্য অনলি রিজন হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম, নাথিং এলস। আমাদের এডুকেশন সিস্টেম ইজ নট প্রডিউসিং গুড এনাফ টাইপ অফ পিপল দ্যাট উই নিড। আমরা এখনও যে বই পড়ি বা যে স্টাইলে পড়াশোনা করি, এটা আরও 40 বছর আগে চলে গিয়েছে। এই 40 বছর আগের যে স্টাইল অফ পড়াশোনা, সেই স্টাইল অফ পড়াশোনা এখন করে লাভ নেই। যারা এর ভিতরে ভালো, এরা খুব দ্রুত ইন্ডাস্ট্রিতে নাম করতে পারে। এটা একটা অপরচুনিটি বলবো ভালোদের জন্য। বাট প্রবলেম হচ্ছে যারা দ্রুত নাম করে ফেলে, এদেরকে নিয়ে খুব স্বাভাবিকভাবে সবার একটা কারাকারি পড়ে যায়, তখন এই জব সুইচের ব্যাপারটা আসে। কিন্তু এইটার একবার একটা প্রবলেম হচ্ছে, যখন আপনি খুব ফ্রিকোয়েন্টলি জব সুইচ করেন, তখন একটা সময় ইউ বিকাম স্টাক, বিকজ উপরে ওঠার কিন্তু একটা সীমা আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাকে উপরে ওঠার জন্য হয়তো আপনি পজিশন পাবেন, কিন্তু আপনি কি মেন্টালি প্রিপেয়ার্ড, আপনি কি ম্যাচিউরিটি আছে ওই পোস্টটা হোল্ড করার? আদারওয়াইজ আপনি যখন ওই পোস্টটা হোল্ড করবেন, ইউ উইল নট ডুইং গুড, অ্যান্ড দেন অল ইউর রেপুটেশন দ্যাট ইউ বিল্ড ওভার দ্য ইয়ার্স হ্যাজ ডিস্ট্রয়েড। আপনি হেড অফ মার্কেটিং, সবাই মার্কেটার হতে চাই, দিন দেখি সবাই মার্কেটিং নিয়ে কাজ করছে। দেয়ার আর প্লেন্টি অফ ফার্মস ইন কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং অ্যান্ড হোয়াট নট। ইজ ইট এ গুড ট্রেন্ড? নো, ইটস নট এ গুড ট্রেন্ড, ফার্স্ট অফ অল, বিকজ দেখুন, মার্কেটিং নিয়ে সবাই কেন কাজ করতে চায়, একটা বড় দুটো কারণ আছে আমার কাছে মনে হয়। একটা হচ্ছে যে ইটস এ বিট অফ, লোকজন মনে করে এটা খুব গ্ল্যামারাস কিছু। হ্যাঁ, বিকজ হচ্ছে যে পুরো কোম্পানির যে জিনিসগুলো মানুষের চোখের সামনে যে জিনিসগুলো আসে, এই জিনিসগুলো মার্কেটিংয়ের দ্বারা আসে। আর 2 নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে মার্কেটিং ইজ এ ভেরি সাইকোলজিক্যাল থিং। সো এটার আপনার ফর্মুলা কম। মার্কেটিং হ্যাজ লেসার ফর্মুলা দেন এনি আদার। আপনি যখন একটা অ্যাকাউন্টিংয়ে পড়বেন, আপনার কাছে ফিক্সড ফর্মুলা আছে যে এইভাবে আপনাকে ব্যালেন্স শিট বানাতে হবে, এভাবে আপনাকে ইনকাম স্টেটমেন্ট বানাতে হবে, ডেপ্রিসিয়েশন এভাবে চার্জ করতে হবে। মার্কেটিংয়ে আপনার কমিউনিকেশনে কোন কালারটা ইউজ করলে মানুষকে স্ট্রাইক করবে না, ইটস এ ভেরি সাইকোলজিক্যাল থিং। সো এই জন্য সবার মনে হয় যে এটা আমিও পারবো, আর এটা খুব সোজা কাজ। কিন্তু যদি এতই সোজা হতো, তাহলে 5-6 বছর ধরে এই সাবজেক্টটা আলাদা করে পড়াতে হতো না ইউনিভার্সিটিতে। এবং মার্কেটিং ইজ এ সাবজেক্ট উইচ ইজ এ ব্লেন্ড অফ সাইকোলজি, ইকোনমিক্স, ইয়োর কমিউনিকেশন, এ লট অফ আদার থিংস। সো সবাই মার্কেটিয়ার হতে চায়, বিকজ আমি বলবো যে অনেকটা না বুঝেই যে এই কাজটা কতটা জটিল, বাট যখন ঢোকার পরে তারপরে বোঝে যে ইটস নট এ easy thing. You see this from outside that it's a very glamorous and easy thing, but it's not easy thing. আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, বাংলাদেশের এই ডেইরি ইন্ডাস্ট্রিকে আপনি 10 বছর পরে কোথায় দেখেন? আমি দুটো পার্সপেক্টিভে দেখি। একটা হচ্ছে যে বাংলাদেশের ডেইরি ইন্ডাস্ট্রি কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোতেই ইমপ্রুভ করবে, বিকজ এ লট অফ ইনিশিয়েটিভস আর বিং টেকেন গভর্নমেন্টের দিক থেকে, প্রাইভেট সেক্টরের দিক থেকে, এবং যেখানে আরলা ফুডসের পক্ষ থেকেও আমরা বারবার করে চাইছি যে এই ইনিশিয়েটিভগুলোর সাথে সঙ্গী হতে, বিকজ আওয়ার এক্সিস্টেন্স ইন বাংলাদেশ ইজ নট অনলি ফর সেলিং মিল্ক। উই from the very beginning we want to help the Bangladeshi dairy industry to develop in terms of quality, in terms of quantity. And why? Because আমরা মনে করি যে এই ডেইরি ইন্ডাস্ট্রিটার যে সাইজ এখন আছে, এটাকে আরও অনেক গুণ বড় করা সম্ভব if the proper knowledge is given. এবং
আমাদের 200 বছরের এই এক্সপার্টিসটা আছে। আমরা জানি একটা মিল্ক শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কোয়ান্টিটি বাড়ানো যায়, কিভাবে কোয়ালিটিফুল করা যায়, দ্যাট ইজ ওয়ান। সেকেন্ড যেটা আমার মনে হয় আগামী 10 বছরে বাংলাদেশের ডেয়ারি ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট ভ্যারাইটিতে একটা বড় রকমের চেঞ্জ আসবে। আমরা যে ঘুরে ফিরে শুধু হোয়াইট মিল্ক নিয়েই এতদিন ছিলাম গত ধরুন বাংলাদেশ শুরু হওয়ার পর থেকে, আগামী 10 years 15 years in we will see a lot more variety of dairy, not milk, dairy as a whole. And as a dairy marketeer for now, I'm really excited and looking forward for embracing that change. অনেক ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠান শেষ করলাম। আপনি আজকে আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং যমুনার চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ ফর হ্যাভিং মি and having this discussion. It was a pleasure. দর্শক, খাবার টেবিলের এক গ্লাস দুধ, ব্রেডের উপরে বাটার, বার্গারের উপর চিজ, এই যে জিনিসগুলো ছোট ছোট আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো এখন আমাদের জীবনের পার্ট হয়ে গিয়েছে, এর পেছনের গল্পগুলো আমাদের জানানোই আজকে মূল উদ্দেশ্য ছিল এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা সবাই আসলে পর্যাপ্ত ডেইরি প্রোডাক্টস কনজিউম করছি কিনা, খাচ্ছি কিনা, অভ্যাস পরিণত করছি কিনা, যেটা ইউরোপিয়ান বাজারে রেফারেন্স আসছিল যে দিস ইজ পার্ট অফ দেয়ার লাইফস্টাইল। তারা এই স্বাস্থ্যকর ইনগ্রিডিয়েন্টসগুলোকে কেন অ্যাড করছে, আমরা কেন পারছি না, সেই চ্যালেঞ্জগুলো সামনে নিয়ে আসাই কিন্তু আজকে এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল। তবে একটি বিষয় কিন্তু স্পষ্ট যে করোনার পরে আমরা যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রির এক ধরনের বুমের কথা বলছি, উন্নয়নের কথা বলছি কৃষিজাত শিল্পের দিকে, সেখানে যে আসলে আরও অনেক বেশি কাজ করার আছে সেটি কিন্তু আজকে মোটা দাগে সেফটি ফুড বা অর্গানিক ফুডের ক্ষেত্রে যে আরও বেশি এটি কার্যকর হতে পারে সেটি কিন্তু আজকে গালিব বিন মোহাম্মদ তার এক্সপিরিয়েন্স থেকে বলেছেন। এবং তারা যেটি বলেছেন যে বাংলাদেশের অর্থনীতিকে যখন সমৃদ্ধ করার প্রশ্ন আসবে তখন তারা আরলা ফুডস বাংলাদেশের তারা কাজ করছেন বিদেশি কোম্পানির প্রতিনিধি হয়ে, তারা বাংলাদেশকে আসলে সাহায্য করতে প্রস্তুত। আশা করি যারা সিদ্ধান্ত নেবার তারা সঠিক সিদ্ধান্ত নেবেন। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।